আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম 3 নম্বর ফরম্যাট শেষ হয়েছিল ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট 4 নাম্বার প্রেজেন্ট ভ্যালু অফ দা বোরো এন্ড বাইং অপশন এই ফরম্যাটে 6টা স্টেপ করতে হয় চার নম্বর ফরম্যাট এই যে প্রেজেন্ট ভ্যালু অফ বোরো এন্ড বাইং অপশন কয়টা স্টেপ করতে হবে 6টা স্টেপ করতে হবে আচ্ছা বোরো এন্ড বাইংটা কি দেখেছে আমরা লিজ না নিয়ে ভাড়া না নিয়ে যদি আমরা সম্পত্তিটা ক্রয় করে নিই তাহলে ক্রয় করার পরে ওই সম্পত্তির মালিকানা সম্পূর্ণ আমাদের হয়ে যাবে না যদি আমরা মালিক হয়ে যাই তাহলে সাপোজ একটা বিল্ডিং এর মালিক হয়ে গেলাম এই বিল্ডিং এর মেইনটেনেন্স করা আমাদের দায়িত্ব এই বিল্ডিং এর যত অবস্থায় হবে প্রতি বছরে সেই অবস্থায় আমাদের হিসাব করতে হবে কত টাকা অবস্থায় আচ্ছা এখন আমরা এই বিল্ডিংটা ক্রয় করার সময় যে লোন নিলাম এই লোনের আসল এবং সুদ মিলাই কিস্তি দিতে হবে না ব্যাংকে এই কিস্তির হিসাব করতে হবে এই কিস্তির মধ্যে একটা ইন্টারেস্ট আছে না ইন্টারেস্টের হিসাব করতে হবে তাহলে ডিপ্রিসিয়েশনের হিসাব ইন্টারেস্টের হিসাব কিস্তির হিসাব এবার টোটাল আমরা কিস্তি কত টাকা দিচ্ছি ধরো ভাড়া দিচ্ছি না ঠিক আছে কিস্তি তো দিচ্ছি এই কিস্তির ভিতরে যে সুদ আছে আর ডিপ্রিসিয়েশন আছে এগুলো আবার কস্ট সেভ করবে ট্যাক্স সেভ করবে তার ট্যাক্সের হিসাব সব মিলাই লাস্টে একটা প্রেজেন্ট ভ্যালু করতে হবে প্রেজেন্ট ভ্যালু করে তারপরে আমরা অ্যানসার পেয়ে যাব তাহলে এই প্রেজেন্ট ভ্যালু করতে গেলে কয়টা স্টেপ করতে হবে 6টা স্টেপ করতে হবে আচ্ছা সেই স্টেপগুলো প্রথমে ডিপ্রিসিয়েশন নাম্বার 1 নাম্বার 2 হচ্ছে ইনস্টলমেন্ট মানে কিস্তি নাম্বার 3 হলো অ্যামortization শিডিউল মানে ইন্টারেস্ট এই যে লাল করে দেয়া আছে না হ্যাঁ আগের মতই সেম এই ইন্টারেস্টটা বের করতে হবে আর কি কাজে লাগবে এটা এবার কস্ট আফটার ট্যাক্স করছিলাম না আগে ওটাও করতে হবে আর টোটাল পেমেন্ট এই যে কিস্তির টাকার সাথে আর মেইনটেনেন্স খরচ যদি থাকে তো যোগ করলে টোটাল পেমেন্ট হয়ে যায় এবারে ছকের মধ্যে একটা প্রেজেন্ট ভ্যালু করতে হয় এই প্রেজেন্ট ভ্যালু আবার এই সূত্রের মধ্যে হয় না এই ছকটার কলাম সংখ্যা হলো 9টা আর 10টা 9টা হয় কখন আর 10টা হয় কখন যখন মেইনটেনেন্স খরচ থাকে তখন 10টা আর না থাকলে 9টা বাস এখন আমরা প্রশ্নটা পড়ে অ্যানসারটা দেখি সহজ অনেক প্রত্যেকটা অঙ্ক একই রকম এজন্য আবার সুবিধা বেশি সাপোজ you work for a nuclear laboratory that is contemplating leasing diagnostic scanner তুমি আশা করছো এটা ল্যাবরেটরিতে ডায়াগনস্টিক স্ক্যানার মেশিন ক্রয় করবে এই স্ক্যানার মেশিন কস্ট অফ টাকা 20 লক্ষ ওই স্ক্যানারের দাম কত 20 লক্ষ টাকা যদি আমরা ক্রয় করি 20 লক্ষ টাকা ক্যাশ দিয়ে ক্রয় করতে হবে and it could be depreciated straight line zero salvage value আর এর salvage value থাকবে 0 স্ট্রেট লাইন সরলরৈখিক পদ্ধতিতে অবস্থায় করতে হবে হ্যাঁ বলছে ওভার 4 ইয়ার্স আসলে 4 বছর না কিন্তু এখানে বলছে ওভার 4 ইয়ার পরবর্তী 2 বছর 4 বছর তাও চলতি বছর সহ 5 ইয়ার্স এটা বিকজ অফ রেডিয়েশন কন্টামিনেশন অফ ইট ফর 6 লক্ষ টাকা পার ইয়ার ফর 5 ইয়ার্স হ্যাঁ বলছে যদি আমরা এটা ভাড়া নিয়ে থাকি তাহলে আমাদের প্রতি বছরে 6 লাখ টাকা করে কিস্তি প্রদান করে ভাড়া প্রদান করতে হবে এরকম 5 বার তো 5 লাখ 30 লাখ টাকা দিতে হবে না যদি আমরা ভাড়া নিই তাহলে 30 লাখ টাকা আর ক্রয় করলে 20 লাখ হ্যাঁ 20 লাখ টাকা দিতে হবে ধার করে নিয়ে এসে টাকা দিতে হবে assuming that the tax rate 35% you can borrow at 8% before tax তাহলে সুদের হার কত পার্সেন্ট 8% ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ বাইং অপশন বাইং অপশনের প্রেজেন্ট ভ্যালু দেখাও স্যার প্রশ্ন কি এটাই থাকবে হ্যাঁ এইটাই প্রশ্ন ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু লিজ অপশন ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু বাইং অপশন এই সবই এখন আমাদের বাই করা তাহলে তো ধার করতে হবে টাকা লোন করতে হবে তারপরে তো ক্রয় করতে হবে নাকি সব মিলাই আমাদের কাজ যদি ক্রয় করে ফেলি সম্পত্তিটা মালিকানা আমাদের হয়ে যাবে সুতরাং আমরা কি করব কিস্তি প্রদান করতে হবে
আচ্ছা এখন আসো তাহলে প্রথমে আমাদের ডিপ্রিসিয়েশন করতে হবে পর এখান থেকে মোট 6টা স্টেপ করতে হবে স্টেপ নাম্বার 1 ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন কস্ট অফ মেশিন মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইড বাই ইউজফুল লাইফ 20 লক্ষ মাইনাস 0 ডিভাইডেড বাই 5 বছর কয় লাখ হয় প্রতি বছরে কত লাখ ক্যালকুলেশন অফ ইনস্টলমেন্ট এর মান উই নো দ্যাট আমরা জানি প্রেজেন্ট ভ্যালুর সূত্র বিগিনিং বললে বিগিনিং এর সূত্র ইউজ করব বেশিরভাগ ইন্ডিয়ার বলে আচ্ছা এরপর কিছু না বললে ইন্ডিং হ্যাঁ ইনস্টলমেন্ট বের করব এর মানটা হট রেখে আর সবার মান বসিয়ে দিলাম এই যে কিস্তির মান 3 নম্বরে ক্যালকুলেশন অফ লোন অ্যামortization শিডিউল লোন অ্যামortization শিডিউলের আগে কি 6 কলাম বিশিষ্ট শিডিউল হয় নাম্বার অফ ইয়ার লোন এট বিগিনিং ইনস্টলমেন্ট ইন্টারেস্ট প্রিন্সিপাল পেমেন্ট আর প্রিন্সিপাল ডিউ তার মানে লোন এট বিগিনিং লোন এট এন্ডিং এই তো এখন আসি লোন এট বিগিনিং 20 লক্ষ টাকা ইনস্টলমেন্ট প্রতি বছরে দিতে হবে ওই কিস্তি তো প্রতি বছর সমান হয় এইজন্য একই টাকা হয় এই কিস্তির মধ্যে সুদ আছে আসল আছে তাহলে প্রথম বছরে আমরা 20 লাখ টাকার উপরে সুদ ধার্য করলাম 8% 8 গুণে 16 1,60,000 5 লক্ষ 908 টাকা থেকে 1 লক্ষ 60 মাইনাস করলাম 3 লক্ষ 40,000 908 টাকা থেকে গেল প্রিন্সিপাল হ্যাঁ আসল টাকা এই মূল টাকা বলা প্রিন্সিপাল এখন এই টাকাটা 2 নম্বর কলাম থেকে মাইনাস করবা মূল টাকা থেকে তাহলে 20 লাখ টাকা লোন নিছিলাম 3 লাখ টাকা পরিশোধ করলাম থাকলো কত 16,59,59,092 টাকা তাই তো উপরে তো 3 মাইনাস 4 লাখ হ্যাঁ ঠিক তো স্যার আপনারা বলেন 2 থেকে মানে এইটা আছে 2 থেকে এইটা আছে 3 থেকে এখন আসো এখানে আরেকজন এসে জয়েন করতেছে আমাদের যে 16 লক্ষ 59,000 হলো এটা তো আবার পরবর্তী বছরে বিগিনিং হয়ে যাবে তাই না এই বিগিনিং এর উপরে আবার 8% ইন্টারেস্ট করলে 1,32,727 টাকা সেম আগের মতই না এইভাবে কন্টিনিউ 5 বছর করবে তবে লাস্ট বছরে এটা এখানে জিরো বানাতে হবে বলে হ্যাঁ সমন্বয় করে দিতে হয় এখান থেকে এটা বহাই দিতে হয় দিয়ে বিয়োগ ফলটা হলো সুদের টাকা নাকি মৌসুমী এই ইন্টারেস্টটা আমাদের কিন্তু কাজে লাগবে ইনশাআল্লাহ আচ্ছা এখন আসে 4 নম্বর কস্ট আফটার ট্যাক্স 8% ছিল ওই 8% এবার ট্যাক্স মুক্ত করো হ্যাঁ ইন্টারেস্ট রেট 8% ওটা কর মুক্ত করতে হবে ট্যাক্স মুক্ত তাই তো কর মুক্ত করে 5.20 হ্যাঁ এবার টোটাল পেমেন্ট এই টোটাল পেমেন্টে কি কি আসে ইনস্টলমেন্ট দিছি না আমরা বাইরে কিস্তি ওটা আসে আর মেইনটেনেন্স কস্ট থাকলে আসে কিন্তু মেইনটেনেন্স কস্টটা নাই এইজন্য আমরা জিরো লিখে দিছি দিয়ে ওইটাই আমরা রাখলাম এখানে হ্যাঁ এবার আসো ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু স্টক মেইনটেনেন্স যেহেতু নাই তাহলে 9 কলাম বিশিষ্ট স্টক তৈরি হবে প্রথমে ইয়ার টোটাল পেমেন্ট এই টোটাল পেমেন্ট মানে এই যে মোট ইনস্টলমেন্টটা আচ্ছা এবার ইন্টারেস্ট ডিপ্রিসিয়েশন এই দুটো আমাদের খরচ যখন আমরা মালিক হয়ে যাব তখন কিন্তু ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য খরচ দেখাতে হয় বেশি বেশি খরচ দেখালে ট্যাক্স ফাঁকি দেওয়া এখন এখানে আমরা খরচ করেছি বললাম যে ইন্টারেস্ট আছে আমাদের এত টাকা ডিপ্রিসিয়েশন আছে আমাদের এত টাকা এই দুটো যোগ করলাম 3 আর 4 টোটাল ট্যাক্সেবল এক্সপেন্স এই ট্যাক্সেবল এক্সপেন্সের উপরেই ট্যাক্স ধার্য করলাম কত পার্সেন্ট 35% এই পরিমাণ ট্যাক্স আমাদের কিন্তু ট্যাক্স শেল্ড মানে কি সেভ ট্যাক্স সেভ হলো তাহলে আমরা যে পেমেন্ট করতেছিলাম 5 লক্ষ সামথিং ওখান থেকে সেভ হচ্ছে এগুলো সব সেভ হচ্ছে অর্থাৎ 2 নম্বর কলাম থেকে 6 নম্বর কলাম এখন আমরা মাইনাস করলে 7 নম্বর কলাম পেয়ে যাব ঠিক কি না এই টাকাটাই আমাদের নেট ক্যাশ আউট হলো বাইরে প্রকৃতপক্ষে এই টাকাটাই গেল ঠিক এবার এই টাকার উপরে প্রেজেন্ট ভ্যালু পি ফ্যাক্টর আছে না এই যে সেই পি ফ্যাক্টর 5.20% এর উপরে কিন্তু প্রথম বছর দ্বিতীয় বছর তৃতীয় চতুর্থ পঞ্চম বছর পর্যন্ত সেলভেজ ভ্যালু ছিল না বলে এই পর্যন্ত থাকলো এখন এটার সাথে আমরা গুণ করে দেব অর্থাৎ 7 এবং 8 গুণ করে পাই 9 ক্লিয়ার এগুলো যোগ করলাম যোগ করে হয়েছে 13,96,632 টাকা এই হচ্ছে প্রেজেন্ট ভ্যালু
দেখো একজন ব্যবসায়ী সে ব্যবসায় অনেক লাভ করে বলে ইনভেস্ট করে। তো ব্যবসায়ীরা সাধারণত ফ্ল্যাট কিনতে চায় না। কেন? ফ্ল্যাট কিনলে 1 কোটি টাকা লাগবে। এই 1 কোটি টাকা যদি সে আচ্ছা 1 কোটি টাকা ফ্ল্যাট কিনে কি সেভ হচ্ছে তার? প্রতি মাসে 50,000 টাকার ভাড়া সেভ হচ্ছে। সাপোজ ধরে নিলাম 50, যদিও না, হয়তো 30-40,000 টাকায় ভালো বাড়িতে ভাড়া থাকা যায়, তাই না? 50,000 টাকা সেভ হলে বছরে কত টাকা সেভ হয়? 6 লাখ। 6 লাখ টাকা সেভ করে 1 কোটি টাকা ইনভেস্ট করে 6 লাখ টাকা সেভ করলাম বছরে। ওই ফ্ল্যাট বিক্রি করে 1 কোটি টাকা যদি কোনো একটা ব্যবসায় খাটানো হয়, বছরে কয় টাকা আয় হবে? বছরে 50 লাখ টাকা আয় হবে। হ্যাঁ, ব্যবসায় যে কোনো ব্যবসায় তুমি 1 কোটি টাকা খাটাবা, 1 বছরে ওই 50 লাখ টাকা লাভ হবে। ব্যবসাতে প্রতিদিন ইনকাম, ব্যবসাতে আয় বেশি, বরকত বেশি। চাকরি করে কয় টাকা আয় করা যায়? ব্যবসা করে অনেক বড় হয়, প্রচুর ইনকাম। এখন আসো, এই জন্য ব্যবসায়ী না ফ্ল্যাট কিনতে চায়। আর ফ্ল্যাট কিনবে কারা? চাকরিজীবীরা, বিশেষ করে ব্যাংকার। ব্যাংকে চাকরি করবে, ব্যাংকের থেকে টাকা লোন নিয়ে ফ্ল্যাট কিনে ফেলবে, জমি কিনে ফেলবে, প্লট কিনে ফেলবে। কারণ ওখানে সুদ কম দিতে হয়, সুবিধা পাই, ব্যাংকে থেকে ধার পাই। ওয়ালাইকুম আসসালাম। এখন আমরা এই সবগুলো দেখবো, কিছুক্ষণ পরে আমরা ওইরকম প্রস্তাব পাচ্ছি আর কি, যে শারমিন ফ্ল্যাট করবে নাকি ভাড়া থাকবে? হ্যাঁ, কি করবে এরকম একটা সিদ্ধান্ত তোমাদেরকে চাওয়া হবে। আচ্ছা, যাই হোক, এটা কিন্তু এই চায়না কেমিক্যাল একই জিনিস, ওই আগের মতোই সেম অঙ্ক। এখানে শুধুমাত্র পার্থক্য ছিল একটা মেইনটেনেন্স কস্ট ছিল। মেইনটেনেন্স কস্ট এই যে লাল কালি দিছি, কত এটা? ওইটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, নিয়েছেন ওই যে 100 টাকা দিছি। আচ্ছা, আমি কথা বলি, ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তাহলে এখানে পার্থক্য শুধুমাত্র শারমিন এই মেইনটেনেন্স কস্ট এন্ড মেইনটেনেন্স চার্জ উড বি 2500 টাকা এই ইয়ার প্রতি বছর। না, ওইটা ওই যে পড়ানোর সময় এটা মার্কিং করেছিলাম। তো এখানে পার্থক্য শুধু এই ছাড়া আর কোনো পার্থক্য ছিল না। আরেকটা পার্থক্য এই অঙ্কের জন্য ছিল, সেটা হলো ডিপ্রিসিয়েশনের কথাটা বলেছিলাম। হ্যাঁ, এখন বলছে the corporation used the sum of the year digit method of depreciation. এখন sum of the year digit বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতি। মেশিনের আয়ুষ্কাল মানুষের আয়ুষ্কাল বাড়ে না কমে? বাড়ে, তাই না? এটা কি হলো কথা? সবার আয়ুষ্কাল কমে। আমাদের একটা নির্দিষ্ট আয়ুষ্কাল আল্লাহ তাআলা দিয়ে রাখছে, আমিও জানি না, তুমিও জানো না কখন কোন সময়টা আমাদের আয়ুষ্কাল ফুরাই যাবে, ঠিক না? আমাদের কিন্তু বয়স কমে যাচ্ছে, আমরা পৃথিবীতে বয়স আস্তে আস্তে কমে যাচ্ছে। যে কোনো মুহূর্তে যে কারোর ফুরাই যেতে পারে, কার কখন ফুরাই যাবে আমরা কেউ জানি না। কিন্তু যারা মেশিন, আর এটা জানে কে জানো? যে আবিষ্কার করে, যে সৃষ্টি করেছে, হ্যাঁ, সে কিন্তু লিখে রাখছে। আল্লাহ তাআলা আমাদের লিখে রাখছেন আমরা কবে আমাদের আয়ুষ্কাল শেষ হয়ে যাবে। তো যে লোকটা মেশিন আবিষ্কার করলো, মেশিন তৈরি করলো, সে কিন্তু বলতে পারে এই মেশিনের আয়ুষ্কাল কত। আমরা মেশিন ব্যবহার করব, আস্তে আস্তে বুঝবো যে এটা মেশিনের আয়ুষ্কাল কমে যাচ্ছে, ঠিক না? এই মেশিনের আয়ুষ্কাল কত বলেছিল, কত বছর? 5 ইয়ার্স নাকি? প্রথম বছরে বলবো এর আয়ুষ্কাল 5 ইয়ার্স, দ্বিতীয় বছরে যে বলবো এর আয়ুষ্কাল আছে 4 বছর, 4 ইয়ার, তারপরে কমে যাচ্ছে না? এইগুলো যোগ করব, যোগ করলে বর্ষ সংখ্যা হয়ে যাবে। তাহলে বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতি, টোটাল কস্ট অফ মেশিন মাইনাস সালভেজ ভ্যালু ডিভাইড বাই সাম অফ দ্য ইয়ার ডিজিট। সাম মানে যোগফল, অর্থাৎ ইয়ার মানে বর্ষ, ডিজিট মানে সংখ্যা, বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতি। তাহলে আয়ুষ্কাল 5, তাই 5 4 3 2 1, যোগ করলে হয় 15, ভাগ করলে হয় প্রতি ভাগে 2000। প্রথম বছরে তার আয়ুষ্কাল ছিল 5 বছর, তাই 5 দিয়ে গুণ, 2000 গুণন 5, 2000 গুণন 4, 2000 গুণন 3, 2000 গুণন 2, 2000 গুণন 1, অবস্থায় আস্তে আস্তে কমতে কমতে আসলো না? এই হলো বর্ষ সংখ্যা যোগফল পদ্ধতির অবস্থায়। আর কোনো ঝামেলা নেই, 6টা স্টেপের মধ্যে সবগুলো ঠিক আছে নাকি?
হ্যাঁ এবারে চলে আসে ওয়ালাইকুম আসসালাম স্যালভেজ ভ্যালু ছিল কত স্যালভেজ ভ্যালু 10,000 টাকা এই স্যালভেজ ভ্যালু দাঁড়িয়ে এখানে আমাদের লাস্টে দেখাতে হবে আর মেইনটেনেন্স কস্টের জন্য কয়টা কলাম হবে বলেছিলাম একটা বাড়বে হ্যাঁ তাহলে ইন্টারেস্টের খরচ ডিপ্রিসিয়েশনের খরচ মেইনটেনেন্স কস্টের খরচ এই তিনটা খরচ ট্যাক্সেবল এক্সপেন্সেস তাই না ট্যাক্স শেল নেট ক্যাশ আউটফ্লো ফ্যাক্টর প্রেজেন্ট ভ্যালু বাস ওকে সব মিলে কত হইছে ওই 10টা কলাম হইছে তাই না আচ্ছা ওয়ালাইকুম আসসালাম মেসেঞ্জারে একটু লিখে রাখেন আমি ক্লাস করছি তো মেসেঞ্জারে দেন আচ্ছা ঠিক আছে ওইটা লিখেন হ্যাঁ চলে আসে 01796 এই নাম্বারই তো তাহলে আমরা স্যালভেজ ভ্যালু কয় বছর পরে পাবো বলো তো স্যালভেজ ভ্যালু 5 বছর পরে তাই না 5 বছর পরে পিভি ফ্যাক্টর কত হবে 650 হ্যাঁ লাস্টে যেটা হয় পিভি ফ্যাক্টর ওইটা দিয়ে অ্যালাউয়েবল হয় তাহলে স্যালভেজ ভ্যালু ওইটা দিয়ে গুণ করবা তাহলে 6500 টাকা হবে এই 6500 টাকা তো আমাদের সেভ হবে সুতরাং মাইনাস হবে তাই না তাহলে 31519 টাকা এই তো आंसर আর কোনো পার্থক্য এর ভিতরে ছিল না আচ্ছা এবার আমরা এটাও সে কি এই ফরম্যাটে যাব আমরা এই 5 নম্বর ফরম্যাটে মানে ডিসিশন ওই জায়গায় আছে আমাদের আর এগুলো সব একই অঙ্ক বোরান ভাই হ্যাঁ হ্যাঁ তিনটাই দিছিলাম ওই তিনটাও লাগবে না দেখো 5 নম্বরে শুরু করি তাহলে ওইটা লাগবে না আমাদের আমরা 3 নম্বর 4 নম্বর আর 3 নম্বর ফরম্যাট করেছি না ওই দুটো ফরম্যাট মিলে 5 নম্বর তাহলে 5 নম্বর ফরম্যাটে চলে আসি সবাই খেয়াল করে এইটাই মূলত আমাদের পরীক্ষা আসবে 5 নম্বরটা খেয়াল করো ডিসিশন মেকিং সিদ্ধান্ত এখানে আমাদের প্রশ্ন করা হবে শুড ইউ বাই অর লিজ তোমার কি উচিত লিজ নেওয়ার আগে ক্রয় করা Suppose you work for a nuclear laboratory that the contemplating of leasing diagnostic scanner, the scanner cost of taka 20 lakh and it would be depreciated straight line to 0 over the 4 years. এখানেও কিন্তু 5 years তাই না 4 year বলেছে ওভার because of radiation contamination for 6 লক্ষ টাকা per year for 5 years যদি এটা ভাড়া নিয়ে থাকি তাহলে আমাদের এই রেডিয়েশন ভাড়া কত আসবে প্রতি বছরে 6 লক্ষ টাকা এরকম 5 বছর 530 লাখ নাকি assuming that the tax rate is 35% you can borrow 8% before tax should you lease or buy তোমার উচিত কি লিজ নেওয়া নাকি ক্রয় করা এখন লিজ নিলে 6 লাখ করে করে দিতে হবে লিজের স্টেপ হলো তিনটা স্টেপ করে প্রেজেন্ট ভ্যালু করতে হয় আর বোরান বাইং এর স্টেপ কয়টা 6টা তার প্রেজেন্ট ভ্যালু হয় এই প্রেজেন্ট ভ্যালুর ভিতরে যেটা ছোট প্রেজেন্ট ভ্যালু সেটা আমাদের জন্য ভালো বুঝতে পারছো হ্যাঁ তাহলে আমাদের দুইটাই করা লাগবে না এই প্রশ্ন দিতে গেলে লিজ আর বাই কমেন্টটা হলো আমাদের অ্যানসার আর এই কমেন্টের সাপেক্ষে আমাদের করা লাগবে এই যে লিজ অপশনের অঙ্ক 3টে স্টেপ বোরান বাইং এর 6টে স্টেপ ধারাবাহিকভাবে করবা প্রথমে দুইটা অপশনের প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে তারপরে যে অপশনটি ছোট বা কম সেটি গ্রহণ করতে হবে তাই তো প্রথমে লিজ অপশন নেট লিজ পেমেন্ট আফটার ট্যাক্স 6 লাখ টাকা থেকে ট্যাক্স বাদ দিতে হবে 3,90,000 টাকা নেট পেমেন্ট থাকবে নাকি এরপরে 2 নম্বর কস্ট আফটার ট্যাক্স 8% ছিল ট্যাক্স বাদ দিলে 5.2 ক্যালকুলেট অফ প্রেজেন্ট ভ্যালু অফ লিজ অপশন এখন আমরা এর মান ধরে বসে এখানে অ্যানসার করলাম এর মান নেট লিজ হবে 3,90,000 এখন 3,90,000 এর 5.20 দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করে ফলাফল পেয়েছি কত 16,79,175 লিজ অপশন গেল এবার বাইং আর বোরান অপশন আসবো প্রথমে অবসাই করতে হয় কস্ট অফ মেশিন মাইনাস সার্ভিস ভ্যালু 0 4 লাখ টাকা হইছে প্রতি বছরের অবসাই কোন সময়
খেয়াল করেছো? এরপরে হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু আমরা করছিলাম না, এই যে এখন কিস্তির মান বের করলাম 5,09,08 টাকা। এবার ইন্টারেস্ট বের করলাম, ইন্টারেস্ট শিডিউল করে এটা বের করলাম, তাই না? কস্ট আফটার ট্যাক্স, লিজ পেমেন্ট, ওই যে টোটাল পেমেন্ট, এখানে মেইনটেনেন্স খরচ নাই, তাই তো? এবার কয়টা কলাম হবে বলো তো? 9টা, একটা কম হবে। তো আমরা এটা লিখলাম টোটাল পেমেন্ট, তারপরে ডিপ্রিসিয়েশন, বাস। এই তিনে ইন্টারেস্ট আর ডিপ্রিসিয়েশন দুটো যোগ করে টোটাল, তাই না? ট্যাক্স শেল, এরপরে বাদ দেওয়ার পরে নেট ক্যাশ আউটফ্লো, বি ফ্যাক্টর 5.20 এর উপরে যা হয় প্রথম বছর দ্বিতীয় বছর এরকম গুণ করে দিলাম 9 নম্বর কলামে টোটাল প্রেজেন্ট ভ্যালু, সেলফ ভ্যালু নাই, বাস। 13,97,213 টাকা, আর ওটা ছিল 16 লক্ষ। ছোট কোনটা? 13 লক্ষ ছোট, তাহলে আমাদের কি বাই করা উচিত? ওকে, তাহলে আমরা সিদ্ধান্ত দিচ্ছি, সিদ্ধান্ত borrow and buying option should be selected for this company because their present value is lower than lease option. কে সবাই বুঝতে পারছে? আমি বুঝতে পারছি, এটা কই? নেট আউট হয়ে গেছে। আচ্ছা আমরা পড়ে যাই, ওটা রেকর্ড আছে তো ওরা বুঝতে পারবে। আচ্ছা তারপরে আসে 2 নম্বর, এই অঙ্কটা বসে মিস্টার মিসেস শারমিন নাকি ও মৌসুমী, তাই তাহমিনা ইজ থিংকিং অফ অ্যাকোয়ারিং এ কার, একটা গাড়ি ক্রয় করতে চাই। ফর দ্যাট পারপাস, এই পারপাসে শি ইজ টু ডিসাইডেড whether the car is to be purchased through 12% borrowing or to be acquired on lease rent basis. The price of the car is 6 লক্ষ টাকা। Its annual maintenance cost, maintenance কিন্তু আছে per year, and the expected life 5 years. It is assuming that the straight line method of depreciation is allowable under Income Tax Act and tax rate 35%. The salvage value of the car is 1 লক্ষ in case of leasing. The lease rental of lease আছে 2 লাখ for 5 annual installment. কিস্তি দিতে হবে, ভাড়া দিতে হবে কয় লাখ করে? 2 লাখ করে। কয় বছর? 5 বছর, তাহলে 5 দুগুণে 10 লাখ, অথচ ক্রয় করলে তো 6 লাখে কেনা যাচ্ছে। এটা দিতে হবে টু বি পেইড ইন অ্যাডভান্স, প্রতি বছরের শুরুতে দিতে হবে। স্যার এই লেখাটা থাকলে কি বলবো শুরুতে? হ্যাঁ, বিগিনিং অফ দ্য পিরিয়ড, টু বি পেইড ইন অ্যাডভান্স, এসব কথা লেখা থাকলে শুরুতে। And maintenance expenses to be borne by lessor, আর মেইনটেনেন্স খরচ মালিক পক্ষই বেয়ার করবে, এর কোনো ভাড়াটিয়া বেয়ার করবে না। Which alternate is to be selected by তাহমিনা? তাহমিনা কোন অল্টারনেটিভটা গ্রহণ করবে? ঠিক আছে না? এখন লিজ অপশন আর বোরো এন্ড বাইং অপশন, মৌসুমী শুনেছ? এখন দুইটাই তো করতে হবে, তারপরে তো সিদ্ধান্ত দিতে হবে। এর মধ্যে টু বি পেইড ইন অ্যাডভান্স বলেছে, কিন্তু বিগিনিং যদি ভাড়াটা বিগিনিং দেই, শুধুমাত্র ভাড়া মানে লিজ, তাহলে লিজের আবার বিগিনিং হলে প্রেজেন্ট ভ্যালু করতে সংখ্যার মধ্যে না শিখছিলাম 3 নম্বর ফরম্যাটে, এইটা সেই নিট লিজ পেমেন্ট, মেইনটেনেন্সটা বাদ দিবা, কিন্তু এখান থেকে কোনো ট্যাক্স বাদ দিবা না, ট্যাক্সটা বাদ দেবো বক্সের ভিতরে।
এরপরে কস্ট আফটার ট্যাক্স প্রেজেন্ট ভ্যালু এই সেই নিট লিজ পেমেন্ট কত শারমিন 1,75,000 প্রতি বছরেই আচ্ছা এরপরে ট্যাক্স বাদ দিলাম ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স থেকে গেল এর সাথে পি ফ্যাক্টর গুণ করলাম প্রেজেন্ট ভ্যালু হয়ে গেল বাস যোগ করলে आंसर তাই না এই যে এটা হলো 5,11,000 আরেকটা বোরো এন্ড বাইং অপশনে চলে গেলাম ছয়টা স্টেপ করতে হবে প্রথম স্টেপের কাজ হলো ডিপ্রিসিয়েশন কস্ট অফ মেশিন মাইনাস সালভেজ ভ্যালু ইউজফুল লাইফ ভাগ করলে 1 লক্ষ টাকা প্রতি বছর না এটা প্রেজেন্ট ভ্যালু সূত্র প্রেজেন্ট ভ্যালু 6 লাখ টাকা বিগিনিং বলছিল শুধুমাত্র লিজের জন্য বোথ বললে আবার এটা এখানেও আসতো বোথ অপশন তো আর বলিনি তাহলে প্রেজেন্ট ভ্যালু সূত্র করলাম এর মান বের করলাম শারমিন কত 1,66,400 ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট amortization শিডিউল 6 কলাম বিশিষ্ট লোন এট বিগিনিং লোন এট এন্ডিং ইনস্টলমেন্ট ইন্টারেস্ট আর প্রিন্সিপাল পেমেন্ট আসসালামু আলাইকুম করতে আছে এখন লাগবে ও জি জি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং হ্যাঁ হ্যাঁ ওটা আলাদা করে দিয়ে আছে 3 প্যাকেট আছে বই 3 প্যাকেট বলেন তো 3টে প্যাকেট আছে বই 3টে প্যাকেট 3টে প্যাকেট দেখেন হ্যাঁ আচ্ছা ক্লাস নিয়েছি তো আচ্ছা দেখেন হ্যাঁ 3টে প্যাকেট আছে দেখেন পাইছেন আপনি পাইছেন আসল ভিতরে আছে এটা মেন অ্যাকাউন্টটা ওই যে দেখে কলা পাতা কালারের লেখা পাতা আচ্ছা দেখেন আচ্ছা হ্যাঁ পাতা রঙে একটু ক্লাস নিচে তো রিকল আছে পরে কথা বলবো দেখেন আসসালামু আলাইকুম তাহলে আসে আমরা এখানে কয়টা স্টেপ করলাম হ্যাঁ 3 নম্বর স্টেপে আমরা ইন্টারেস্ট পর্যন্ত গেলাম 4 নম্বর স্টেপে কস্ট আফটার ট্যাক্স তারপরে 5 নম্বর টোটাল পেমেন্ট এখানে কিন্তু মেইনটেনেন্স করে আছে যোগ করতে হবে আচ্ছা ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু এবার প্রেজেন্ট ভ্যালু 6 নম্বর স্টেপ কাজ করতে হবে এই তো তাহলে প্রথম টোটাল পেমেন্ট লিখলাম এরপরে আমরা ইন্টারেস্ট ডিপ্রিসিয়েশন মেইনটেনেন্স যোগ করলাম তিনটা যোগ করে সেটা এর উপরে ট্যাক্স সেল দেখালাম এবার ট্যাক্স সেলটা মাইনাস করে দেওয়ার পরে এটা হলো নিট ক্যাশ নাকি 2 নম্বর কলাম থেকে 7 নম্বর কলাম মাইনাস করে 8 নম্বর পেয়ে গেলাম এর সাথে পি ফ্যাক্টর গুণ করলাম বাস 10 নম্বর কলাম পেয়ে গেলাম এই তো आंसर সেলভেজ ভ্যালু ছিল 1 লাখ লাস্ট বছরে পি ফ্যাক্টর গুণ করতে হয় বাস ওকে তাহলে বোরো এন্ড বাইং অপশনে 4,56,000 আর লিজ অপশনে 5 লক্ষ ভালো মনে হচ্ছে সবগুলোতে এটা মনে হচ্ছে ভালো একটু তাই না পরবর্তী হতে পারে চেঞ্জ হতে পারে বলা যায় না মালিহা ওখানে ছিল তাহমিনা এটা হচ্ছে মালিহা তাহলে এটা কারা একটা মৌসুম একটা শারমিন হুইচ অল্টারনেটিভ ইজ লিস্ট ফর মালিহা আসলে এগুলো তো বোর্ডের অঙ্ক বোর্ডেই নাম দিয়েছে ওটাও বোর্ডের অঙ্ক তাহমিনারও বোর্ডের অঙ্ক অনেকবার আসছে এই স্যার এগুলো ইম্পর্টেন্ট না অবশ্যই হ্যাঁ এগুলোই তো ইম্পর্টেন্ট আসবে এই সব তাহলে বোরো এন্ড বাইং অপশন লিজ অপশন দুটোই বুঝলাম যেটা ছোট হবে সেটা আমাদের জন্য সিলেক্ট করতে হবে তাই তো তাহলে 5টা অঙ্ক করবে আজকে স্যার আছে
আছে একটু বেশ কিছু, মানে বোর্ড প্রস্ত একবার লাস্ট 19 সাল পর্যন্ত দিছিল। 4টা করে আমরা 5 টেই করি স্যার 4 পাঁচটা একই পাঁচটা অঙ্ক করবে, একে থেকে 5 পর্যন্ত করলেই অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, পরের দিন আর আমাদের করা লাগবে না, কারণ সব অঙ্ক যে করতে হবে এমন না। যখন বোঝা হয়ে যায়, আয়ত্ত চলে আসে, যখন আয়ত্ত চলে আসে তখন তো আর সব করা লাগে না, আমরা বুঝে ফেলেছি এই অঙ্ক এইভাবে করতে হবে। তো অ্যান্সার দেখলে, প্রশ্ন দেখলে অ্যান্সার মানে ইয়ে হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। মৌসুমী পারবে ইনশাআল্লাহ। অঙ্ক দেখতেছিলাম পর পর্যন্ত আছে নাম্বার, এখানে আমাদের লাস্ট অঙ্কটা 12 নম্বর, 12 পর্যন্ত। আজকে 5 পর্যন্ত করে আসলে এরপরে কয় নম্বর করব, কি অঙ্ক? অ্যাডভান্স। চ্যাপ্টার 7 ইনসলভেন্সি কয়টা অঙ্ক দেয়া ছিল? করেছিলে বাসায়? কয়টা অঙ্ক করেছিলে? সময় লাগে? হ্যাঁ, একটু পড়তে হয়, সময় একটু লাগে, তারপরেও মোটামুটি সহজ হচ্ছে নাকি? মোটামুটি করতে করতে আয়ত্তে চলে আসে যে আসলে কোথায় কোনটা যাবে, কি বসবে, এগুলো প্রথম দিকে একটু কষ্ট লাগলেও পরে আবার ক্লিয়ার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভিডিও এটা ভিডিও আজ গ্রুপে দিয়ে দিয়া করি। ইন্স্যুরেন্স তো গ্রুপে দিয়ে দিছি। দেখো 4 নাম্বার, হ্যাঁ গ্রুপে দিয়ে দিছি তো সবাই। মইনুল হক, তাই না? বলছে মিস্টার মইনুল হক is declared insolvent. The supply if the following information as on June 30, 2006. Cash in hand, unsecured asset, furniture expected to realize 3500. লস কত আছে? 3500 টাকা লস আছে। স্টক 50000 টাকা, এর মধ্যে এক্সপেক্টেড টু রিয়েলাইজ 60, তাহলে 40 আমাদের লস আছে নাকি? তারপর 20000 টাকা লস। বুক ডেট গুড, এটা ভালো দেনাদার, এটা কোনো লস নেই। ব্যাড ডেট 17000 এর মধ্যে আদায় হতে পারে, 40% আদায় হবে না, 7000 ডাউট। বিল রিসিভেবল 5250 ব্যাট, হ্যাঁ বিল রিসিভেবল আর আদায় হয় না, বাকিটা গুড। বিল ডিসকাউন্টেড আনসিকিউরিড যে অ্যাসেট গুলো তার মধ্যে ব্যাট কত, এটাই ক্ষতি, আদায় হবে বাকিটা। লোন ফ্রম মিস্টার মিসেস হক, কারণ ওয়াইফের কাছ থেকে লোন নিয়েছিল, আনসিকিউরিড আছে তাই না?
unsecured liability. Creditors for goods, unsecured creditors, unsecured liability. Salary due to clerk, স্যালারি তো 4 মাসে কত টাকা আছে? 800। তাই তো আমাদের ওয়েজের স্যালারি দেওয়ার কথা ছিল কত? 2000 কত না? 800 আছে। 800 বেশি মানে 2000 বেশি দেওয়া যায় না। ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, প্রিফারেবল। স্যালারিটা প্রিফারেবল হয় না। এরপরে আরেকটা আছে কি? ট্যাক্স ডিউ টু গভর্নমেন্ট, তাই সরকারকে দিতে হবে না এটা? আচ্ছা, এরপরে ব্যাংক লোন 17,500 টাকা। এবং সে সিকিউরড বাই লাইন অন স্টক অফ দা বুক ভ্যালু অফ স্টকের 35,000। এখন স্টক মানে মূল পণ্য, মূল পণ্য এখানে আমাদের কত ছিল? 50,000 এর মধ্যে 35,000 টাকা বন্ধক রাখা হয়েছিল। এখন এই 35,000 টাকার 60% আদায়যোগ্য। তাহলে কয় টাকা আদায়যোগ্য? 35,000 এর 21,000। লোন নিছিলাম 17,500। তাহলে সম্পত্তির মূল্য বেশি না লোনের মূল্য বেশি? সম্পত্তির মূল্য বেশি, 21,000। তাহলে এটা ফুললি সিকিউরড না পার্টলি সিকিউরড? ফুললিতে চলে গেল। বলছে লস থ্রো বিডিং, বিডিং মানে জুয়া খেলা, জুয়া খেলা করে লস করেছে। ঘুম এর মধ্যে ঘুম হয়ে গেছে, ঘুমাই গেছিলাম। তাহলে জুয়া খেলে লস হয়েছে। আচ্ছা, সমস্ত লস আমরা অ্যাপিয়ারে দেখাবো। এই যে স্টেটমেন্ট অফ ঘাটতি, ডিফিসিয়েন্সি। মিস্টার মইনুল হক কমে বলছে কামস বিজনেস 5 ইয়ার্স এগো, 5 বছর আগে এসেছিল বিজনেস করতে উইথ এ ক্যাপিটাল অফ 45,000 টাকা। কত নিয়ে শুরু করেছিল? 5 বছর আগে সে ব্যবসা করতে এসেছিল 45,000 টাকা নিয়ে, এটা ছিল মূলধন। আর এর মধ্যে এসে সে তার স্বভাব খারাপ, জুয়া খেলেছে, এই জন্য সে দায় দিনা হয়ে গেছে। তাই সে কিন্তু জুয়া খেলা লস হয়েছে না, জুয়াড়ু, এই জন্য তো দৌড়ে হয়েছে। ভালো মানুষ করে ব্যবসা করতে লস করে, যারা ব্যবসা বাদ দিয়ে জুয়া খেলতে যায় ওরা তো ব্যবসায় লস করে, ওদের দোকানে কেউ যায় না। সে উত্তোলন করে খেয়েছে, সংসারে কত ব্যয় করেছে? 10,000 টাকা ড্রয়িং। ডিউরিং দ্য ইয়ার হি মেড প্রফিট, প্রফিট করেছিল কত? 50। প্রফিট কোন পাশে দেয়? ডিফিসিয়েন্সি অ্যাকাউন্টে ডেবিট পাশে, ক্যাপিটালের পাশে। আর লস ক্রেডিট পাশে। হ্যাঁ, তাহলে আমরা যে প্রশ্নটা পড়লাম, প্রশ্ন পড়তে কিন্তু 2-3 বার ঘুমাই গেছি। ধারা মেরেছে মাথায়, ঘুমিয়ে এসে না ধারা দিচ্ছে। তো কি কি পড়লাম জানো? ক্যালকুলেশন অফ ফুললি সিকার্ড। ফুললি সিকার্ড আমরা পেয়েছিলাম ওই যে একটা স্টক 21,000 টাকা হিসাব করলে না, এখানে আমাদের কয় পার্সেন্ট দিতে হয়? 4%। হ্যাঁ, আর পার্টলিতে 4% আর আনসিকিউর্ডে 10%। আচ্ছা, এবার আছে প্রিফারেবল না আনসিকিউর্ড দেখাইছি? আনসিকিউর্ড আগে দেখাইছি, ঠিক আছে। তাহলে আনসিকিউর্ড আছে লোন ফ্রম ওয়াইফ, লোন নিছি কোনো সিকিউরিটি রাখা লাগেনি। লায়াবিলিটি অন বিল ডিসকাউন্টেড, সিন্ডিকেটস, এগুলো সব আনসিকিউর্ড না? এটা শেষে দেওয়া যায়।
প্রিফারেবল কয়টা আইটেম পেয়েছিলাম স্যালারি তো 2000 পর্যন্ত দিতে হয় এখানে বলছে স্যালারি কত হ্যাঁ যদি 800 বলে তো 2000 এর কম না তাহলে তো সবই দিয়ে দিতে হবে 2000 এর বেশি দাবি করলে দিতাম না তখন 2000 পর্যন্ত দিতাম বাকিটা বলতাম আনসিকিউরিটি হয়ে থাকে হ্যাঁ পার্টলিটা এর ভিতরে ছিল না কোথাও কোনো খুঁজে পাইনি আমরা তাই না তাহলে আমরা ফুললি সিকিউর লিখলাম সারপ্লাস আছে 2660 টাকা প্রিফারেবল লিখলাম 2800 টাকা সপ্ত দ্বিতীয় মৌসুমে এখানে সারপ্লাস থেকে আর সিকিউর আছে 73500 আনসিকিউরিটি অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ ইন হ্যান্ড স্টকের মধ্যে 35000 টাকা বসে সিকিউরিটি রাখা ছিল আর 15000 টাকা কি আনসিকিউর ছিল না আনসিকিউর এই 15000 টাকার আবার 60% কত হয় 690 9000 টাকা নাকি সানডে ডেবিটর্স গুড আছে যেটা সেটা ভালো আর ব্যাড আছে যেটা আচ্ছা তাই ডাউটফুল পর্যন্ত আমরা চলে আসছি না ফার্নিচার বর্তমান মূল্য 3500 বিল রিসিভেবল আনসিকিউরিটি উপরে কত পার্সেন্ট করে আদায় করতে হবে আদায় খরচ 10% 10% আদায় খরচ বাদ দিলাম রিসিভার ফি তারপরে এখান থেকে সারপ্লাস পেয়েছি 2660 টাকা যোগ এখানে আমরা যোগ করে নিলাম এরপরে প্রিফারেবল দিছি কত সাবমিট এখানে 2800 টাকা এটা বিয়োগ করে নিলাম তারপর যে ব্যালেন্স থাকলো আমরা দায় দেখেছি যোগ করে 73500 টাকা হয় 73500 থেকে 29245 বাদ দিলাম 73500 থেকে তাহলে থাকলো ব্যালেন্স কত এই হচ্ছে আমাদের ঘাটতি এই ঘাটতি আমরা এই পাশে নিয়ে চলে আসবো 44000 অর্ডার দিছিলেন portfolio management আর working capital আচ্ছা নাম কি নাম কি আরেকবার বলেন ক্লাস নিচ্ছি নিশ্চয় ওসি নাম কি আপনার মিটফিল্ড আচ্ছা আর কোন জেলা জয়পুরহাট আপনার লিখা হয়েছে কথা লাগবে না জয়পুরহাট ফোন নাম্বার এটা দেবো বলেন ফোন নাম্বারটা হ্যাঁ তারপরে 7901750 281279 আচ্ছা
আপনার এই কুরিয়ার খরচ 500 টাকা পে করবেন। শারমিন, এখন আসি আমরা এই যে ড্রয়িং দেখলাম 8 পাশে, এরপরে আসি লস আদার বিটিং, ওই যে বিটিং এর লস যেটা হয়েছিল আর ব্যাড ডেট। হ্যাঁ, আর এখানে প্রফিটটা কিন্তু বার পয়সা আসছে, তাই না? ক্যাপিটালটা বার পয়সা আসছে, আর ডিফিসিয়েন্সি ঘাটতিটা বার পয়সা আসছে, লস গুলো সব ডাইনি পাশে। ব্যাড ডেট টাকা দিলাম, রিয়েলাইজেশন লস হয়েছে তিনটে সম্পত্তি, রিয়েলাইজেশন লস যেটা। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলুন। হ্যাঁ, কত চাচ্ছে? 950 টাকা আমাদের এখানে আছে, সে কি না না কি মানে এই যে করোনার পরে জিনিসের দাম বেড়ে গেছে, তো 950 টাকার কমান হয় না, ট্রেডিং করে সব দিয়ে আমাদের কিছু আর খেলতেছে না, ওইটা দিয়ে কেনেন না, 950 টাকা দিয়ে কেনেন, কষ্ট দিলে আমরা তো ফ্রি, আমরা হেল্প করতেছি যে আপনার 17,000 টাকা ক্রেডিট করা লাগবে না, এই আমি যতটুকু পারে আপনাকে হেল্প করতেছি, কিন্তু কাগজের দাম বেড়ে গেছে। থ্রি বই আলাদা করে নিয়ে ওই সাইজ ফাইজ শুধু ছাপাইছিল, আর এগুলো ছাপাতে পারিনি আমি, আমার সব কম্পিউটারে এখন ছাপানো নেই, একটু নিয়ে না ওপেন করে নিয়ে স্কলার। আচ্ছা, বন্ধুদেরকে বলে দিয়ে কাম টু দ্য পয়েন্ট। এখন বিল রিসিভেবল যেটা ছিল শারমিন, ওখানে কত ছিল বিল রিসিভেবল? লস হয়েছিল না, ওইখানে বলছিল 5,250 ব্যাট, ফার্নিচারে লস ছিল 3500, স্টকে লস ছিল 20,000, ঠিক না? আচ্ছা, সব মিলে এখানে দেখালাম ক্ষতি। এবার আসো রিসিভার ফি ছিল, একসাথে লিখে দিলাম, আর লাইবিলিটি ফর বিল ডিসকাউন্টেড 3500, এটাও লেখা ছিল। এবার আছে ডিফারেন্স ইন দ্য ট্রায়াল ব্যালেন্স। ও রেয়া মিলের এটা পার্থক্য ছিল এই অঙ্কে, হ্যাঁ, সবকিছু বাদ দেওয়ার পরেও রেয়া মিলের পার্থক্য ছিল একটা এখানে, এই 250 টাকা, এই ছিল অঙ্ক। হ্যাঁ, এই ঘাটতিটা মানে ওখানে ওই রেয়ামিল করে দেখেছি, এটা ঘাটতি, কারণ এটা তো করা নেই রেয়ামিল, তাই না? তো এখানে আমাদের একটা আইটেমে আমি দেখছি কোন জায়গায় যেন এই 900, এই যে 9,250 না, এই 250টা এখানে একটা ইয়ে আছে, এই 250 অথবা এই 250, যেখানে একটা যদি আমি 9,000 করে দিই তাহলে বাস মিলে যাচ্ছে, এই রেয়ামিলটা। ওই আবার একটা ইয়ে করা লাগে। ও এই দেখো ওই অঙ্কটাই আবার পরীক্ষা আসছে, এই দেখো এখানে হয়েছে কি 2750 না, ওখানে ছিল 2500, ওই 250 ডিফারেন্স। হ্যাঁ, এই পরবর্তীতে আবার ওই বছরে দিছিল, পরের বছর এটা। এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই প্রায় আসে অঙ্কটা। এই 5 ওই 4, এই মানে এই যে 100 টাকার ক্যাশ, প্রথমে ক্যাশ 100 টাকা দেই অথবা লাস্টে 100 টাকা দেই, দিয়ে দেখো সেম অঙ্ক, এইটা অনেকবার আসছে। এই আরেকটা অঙ্ক দেখো, এই দেখো সেম অঙ্ক, এখানে তোকে 2750 আছে কিনা, শুধু কাঠামো চেঞ্জ করেছে, একটু একটা দুটো ফিগার একটু চেঞ্জ করে দিয়ে ওই অঙ্কটাই বারবার দিছে। তাহলে 4-5, হ্যাঁ, আর এই তো বানাই দেয় না, ওইভাবে দেই, দেখো ওই অঙ্কটাই আবার দিছে, এখানে ফিগারটা চেঞ্জ করে দিয়ে একটা দুটো কথা বাড়াই দিয়ে অঙ্ক বের করে দিচ্ছে। তাহলে কয় পর্যন্ত দেখবো আজকে? 10 পর্যন্ত পারবে? হ্যাঁ দেখো। আসসালামু আলাইকুম।